আসসালামু আলাইকুম। আজকে আমরা গ্রাফিক ডিজাইন ক্লাস শুরু করব এবং আজকের ক্লাসে আমরা শিখব ফটোশপ নিয়ে। তো ফটোশপ হচ্ছে আমার আগের ক্লাসে যেরকম বলছিলাম একটা ইমেজ এডিটিং সফটওয়্যার। এই সফটওয়্যারটার মাধ্যমে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ইমেজকে এডিটিং করে থাকি। যেমন আমরা যদি কোনো ইমেজের মধ্যে কোনো ইফেক্ট দিতে চাই, কোনো ইমেজের মধ্যে কোনো রকম চেঞ্জ করতে চাই, তার মধ্যে কোনো কিছু অ্যাড করতে চাই। যেমন আমরা এখান থেকে একটু দেখাই যে এই একটা ডিজাইন আমি তৈরি করছি, এটা একটা ইমেজ। মানে এটা একটা ফাইনাল ডিজাইন হয়েছে যেখানে একপাশে আমার ছবি আছে, কিছু ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, ব্যাকগ্রাউন্ডে কিছু জিনিস আছে, কিছু আইকন দেওয়া আছে, এগুলোর উপর একটা টেক্সচার ইফেক্ট আছে। এটা হচ্ছে ফাইনাল একটা ইমেজ। বাট এই ইমেজটা তৈরি করার জন্য আমাকে বিভিন্ন ধরনের ইফেক্ট নিয়ে, বিভিন্ন ধরনের লেয়ার নিয়ে কিন্তু এখানে কাজ করতে হয়েছে। যেমন এটা হচ্ছে আমার যে ইমেজ, সেই ইমেজ লেয়ার, এটা আমি অফ করে দিতে পারি। এটা হচ্ছে যে ডলারটা দেখতেছেন ব্যাকগ্রাউন্ডে, সেইটা আমি চাইলে অফ করে দিতে পারি। এখান থেকে বিভিন্ন রকমের যে আইকনগুলো দেখতেছেন, এগুলোকেও চাইলে আমরা অফ করে দিতে পারি। তো এর প্রত্যেকটা জিনিস হচ্ছে বিভিন্ন লেয়ারে লেয়ারে এখানে সাজানো থাকে এবং সবকিছু মিলে শেষে যে আমার একটা ফাইনাল আউটপুট আসে, যেটা হচ্ছে একটা ইমেজ। এই ইমেজটা এখন চাইলে আপনি যে কোনো জায়গাতে ইউজ করতে পারবেন। তো এটা হচ্ছে নর্মালি ফটোশপের বেসিক। তো ফটোশপ নিয়ে যদি আমরা কাজ শিখতে চাই তাহলে আমাদেরকে সর্বপ্রথম যেটা বুঝতে হবে সেটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মাপ থাকে। তো ফটোশপটা আমাদের কাজ শেখার জন্য যতটা প্রয়োজন হবে তার থেকেও বেশি প্রয়োজন হবে আমাদের গিগের জন্য সুন্দরভাবে ইমেজ তৈরি করার জন্য। বা আমি ক্লায়েন্টের জন্য একটা ডিজাইন করলাম, সেই ডিজাইনটা সাপোজ আমি একটা ডিজাইন করছি, এই ডিজাইনটা একটা শার্ট হবে। তো এই ডিজাইনটাকে শার্টের উপরে বসায় এটাকে প্রিভিউ তৈরি করতে গেলে কিন্তু ফটোশপ লাগে। এটা কিন্তু আপনি ইলাস্ট্রেটর দিয়ে করতে পারবেন না। তো নর্মালি দেখা যাচ্ছে যে আমরা যেটা নিয়ে কাজ করতেছি সেটাকে প্রেজেন্টেশন করার জন্য হইলেও কিন্তু ফটোশপের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ, এবং ফটোশপ না শিখলে আপনি ইলাস্ট্রেটর ভালোভাবে শিখতে পারবেন না। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি যে আমরা যখন ফটোশপ ওপেন করবেন বা সেট আপ করবেন, আমি আলাদা ভিডিও করে দেবো এটা নিয়ে। যখন ফটোশপটা সেট আপ হয়ে যাবে তখন এরকম একটা ইন্টারফেস আপনার কাছে আসবে। এখানে এগুলো কিছুই থাকবে না, এগুলো যেহেতু আমার কাজ আমার পিছিয়ে দেখাচ্ছে, আপনার কাছে এখানে ব্ল্যাঙ্ক থাকবে। আপনি জাস্ট এখান থেকে ফাইলে চলে যাবেন, ফাইল থেকে নিউ। তো ফাইল থেকে যখন আমি নিউতে যাচ্ছি, এখানে কি হচ্ছে আমার কাছে কিছু অপশন চলে আসতেছে। প্রথম কথা হচ্ছে যে আমি চাইলে প্রজেক্টের নাম দিতে পারি। তো আমরা এখানে ধরেন নাম দিলাম টেস্ট ওয়ান। আচ্ছা, এটা সাইজ কত হবে? সাইজটা হচ্ছে সাপোজ আমরা একটা ইউটিউব থাম্বনেল তৈরি করবো আজকে, তাহলে 1280 পিক্সেল বাই 720 পিক্সেল, 720 পিক্সেল। 1280 বাই 720 হচ্ছে ইউটিউবের থাম্বনেলের সাইজ বা ইউটিউবের ভিডিও সাইজ বলতে পারেন। এটাকে আমি দিয়ে দিলাম। এখান থেকে কিছু ইউনিট আছে যেমন পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার, মিলিমিটার, পয়েন্টস, পিক্স। তো এটা হচ্ছে কেমন, যে আমি এই ডিজাইনটা আসলে কোন মেজারমেন্টে করতে চাই। আপনি যদি এরকম কোনো প্রজেক্টে কাজ করেন যেখানে আপনার ক্লায়েন্ট বলতেছে যে আমার এই ডিজাইনটা 10 ইঞ্চি বাই 6 ইঞ্চি হবে, তাহলে কিন্তু আপনি এখানে পিক্সেল দিলে হবে না, তখন এখান থেকে আপনাকে ইঞ্চি সিলেক্ট করতে হবে। এবার এটা চওড়া কতটা হবে সেটা এখানে দিবেন, কতটা লম্বা হবে বা হাইট হবে তত সেটা এখানে দিবেন। সেন্টিমিটার যদি আপনাকে মাপ বলে যে 120 সেন্টিমিটার বাই 320 সেন্টিমিটার হবে মাপটা, তাহলে সেন্টিমিটার। তো নর্মালি আমরা পিক্সেল নিয়ে কাজ করি, সাধারণত পিক্সেলে সবকিছু হয়ে যায়। তারপরও আপনাদের জানার জন্য ওরিয়েন্টেশন কোনটা আছে, ওরিয়েন্টেশন হচ্ছে আমরা যখন এখানে সাইজ দিচ্ছি তখন একটা ওরিয়েন্টেশন অলরেডি চলে আসতেছে। দেখেন এখানে ওয়াইডটা বেশি, হাইটটা কম, তাহলে এটা চওড়া হয়ে যাবে। যদি ওয়াইডটা বেশি কম হইতো, হাইটটা বেশি হতো, তাহলে এরকম হয়ে যেত। পোর্ট্রেট যে ওরিয়েন্টেশন সেটা হইতো, এখন আছে ল্যান্ডস্কেপ ওরিয়েন্টেশনে। আচ্ছা, এরপর হচ্ছে রেজুলেশন। তো রেজুলেশন হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। আমরা যখন কোনো কিছু ডিজাইন করতেছি, যদি এমন হয় যে আমার এই ডিজাইনটা আমি শুধুমাত্র অনলাইনে ইউজ করব, যে শুধুমাত্র আমার ফেসবুকে পোস্ট করব বা ইউটিউবে পোস্ট করব, থাম্বনেল হিসেবে দিব, তাহলে আমরা রেজুলেশন 72 রাখতে পারি, বা আমি চাইলে নর্মালি এখানে একটা রেজুলেশন দিয়ে দিতে পারি। বাট যখন আমরা এটাকে প্রিন্টের জন্য কোনো কিছু করতেছি, সাপোজ আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন করতেছেন একটা, যেটা আসলে যেটা অ্যাকচুয়ালি ফেসবুকে পোস্ট হবে আবার প্রিন্ট হবে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই রেজলিউশন 300 দিতে হবে। এই 300টা মনে রাখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ আমাদের গ্রাফিক ডিজাইনে। 300, এটাকে বলা হয় পিক্সেল পার ইঞ্চ। তার মানে প্রতি ইঞ্চির জায়গাতে 300টা করে পিক্সেল থাকবে। যে আমরা চারকোনা চারকোনা বক্স দেখছি না, ওইটাকে বলা হয় পিক্সেল। তো এখানে বলা হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, তার মানে 300 পিপিআই। তো এই 300 পিপিআই বা 300 ডিপিআই, ডটস পার ইঞ্চ, এগুলো অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে, এবং এটা আমাদের ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। যদি কোনো কিছুকে প্রিন্ট করতে হয় তাহলে অবশ্যই সেটা মিনিমাম 300 ডিপিআই হইতে হয়। আপনি চাইলে এখান থেকে আরো বেশি দিতে পারবেন, বাট 300 ডিপিআই হচ্ছে স্ট্যান্ডার্ড। তো যদি প্রিন্ট করেন তাহলে 300 ডিপিআই, যদি প্রিন্ট না করেন তাহলে 72 বা তার উপরে যে কোনো একটা কিছু দিলেই হয়। আচ্ছা, এরপর একটা গুরুত্বপূর্ণ অংশ সেটা হচ্ছে কালার মোড হচ্ছে আরজিবি।
তো নর্মালি কি হচ্ছে, আমরা যে ডিজাইনগুলো করতেছি এই ডিজাইনগুলোকে দুইটা কালার মোডে সাধারণত প্রিন্ট করা যায়, যেমন RGB এবং CMYK। তো এটাতে কি হচ্ছে যে নর্মালি CMYK হচ্ছে এই চারটা কালার মিলে কালার তৈরি হয়। তো এখানে একটা কনফিউশন আছে, সেটা হচ্ছে যে আমরা যারা প্রিন্ট নিয়ে কাজ করি বা প্রিন্ট ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি, আমরা যখন ডিজাইন করতেছি, এটা যদি আপনি প্রিন্টের জন্য কোনো ডিজাইন করেন তাহলে আপনাকে CMYK নিয়ে কাজ করতে হবে। যদি এটা অনলাইনে কোনো কিছু পোস্ট করার জন্য কাজ করেন তাহলে RGB নিয়ে কাজ করতে হবে। বাট এটা আসলে মূলত এখন আপনি চাইলে যে কোনো কিছুই RGB-তে ডিজাইন করতে পারেন, কোনো সমস্যা না। কারণ কি, CMYK হচ্ছে গতানুগতিক যে ওল্ড স্টাইলের যে প্রিন্টারগুলো ছিল একটা সময়, বা পুরনো এখান থেকে 10 বছর বা 15 বছর আগের যে প্রিন্টারগুলো ছিল, তারা শুধুমাত্র এই কালারগুলোকে প্রিন্ট করতে পারতো। সেই ক্ষেত্রে আমাদের প্রিন্টের জন্য শুধুমাত্র CMYK নিয়েই কাজ করতে হতো। বাট এখন এটা 8GB নিয়েও আপনি কাজ করতে পারেন। এটা আরো বিস্তারিত পরে বলবো যখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করব। তো আমি জাস্ট এখান থেকে 8GB রাখলাম, যেহেতু আমি একটা থাম্বনেল ডিজাইন করতেছি, বা এটা আমার একটা নর্মালি আমার ফেসবুকে পোস্ট করার জন্য কিছু একটা ডিজাইন করতেছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি কি করব? ব্যাকগ্রাউন্ড চাইলে আমি হোয়াইট কালার রাখতে পারি, ব্ল্যাক রাখতে পারি, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে পারি, বা ট্রান্সপারেন্ট রাখতে পারি। আমি এখান থেকে হোয়াইট রাখলাম, নর্মালি যা আছে তাই থাকলো। এগুলো নিয়ে আর খুব একটা কোনো কিছু দেখার দরকার নেই। এখান থেকে আমি ক্রিয়েটে ক্লিক করব। তাহলে কি হচ্ছে, আমি এখানে যে সাইজ দিছি, যে সেটিং দিছি, এইগুলো অনুযায়ী আমাকে একটা আর্টবোর্ড কিন্তু ক্রিয়েট করে দেওয়া হবে। বাট এখানে ফটোশপের নিয়ম হচ্ছে, আমরা যখনই কোনো কিছু করতেছি, আমরা এটা মূলত লেয়ার ওয়াইজ কাজ করতেছি, অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমাদের আলাদা আলাদা লেয়ার থাকবে। আমি যদি এখানে লেয়ার ক্রিয়েট করে দেখেন, লেয়ার 1 2 3 4, আমি লেয়ার 1-এ চাইলে একটা জিনিস রাখতে পারি, এবার লেয়ার 2-তে যা রাখবো সেটা লেয়ার 1টার উপরে থাকবে। আমরা ডকুমেন্টের মধ্যে একটা ইমেজ নিয়ে আসবো। তো সেই ইমেজটা দিয়ে আমাদের ডিজাইনের প্রসেসটা শুরু হবে। আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে প্লেস লিঙ্কড এবং প্লেস এমবেড একটা অপশন আছে। এমবেড করে দিলে কি হবে, এটা ডকুমেন্টের মধ্যে সেভ হয়ে থাকবে। আর প্লেস লিঙ্ক করলে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো পরবর্তীতে। যাই হোক, আমরা প্লেস লিঙ্কে চলে যাই। সাপোজ আমরা এই ইমেজটা নিয়ে আসলাম, এই ইমেজটা দিয়ে আমরা ডিজাইনটাকে কমপ্লিট করব, বা ডিজাইনটাকে দিয়ে ডিজাইনে কাজ করব। এটা হচ্ছে আমার একটা ইমেজ। এখন এখানে যেটা করব আমি, সেটা হচ্ছে আমি এটা দিয়ে একটা থাম্বনেল ডিজাইন করব। তো আমি চাচ্ছি যে আমার এই ইমেজটা, এটাকে একটু ছোট বড় করতে। দেখেন, আমি যে আর্টবোর্ডে নিয়েছিলাম সেই আর্টবোর্ডের সাথে পুরোপুরি এটা সেট হয়ে গেছে, বা একটু ছোট হইতে পারে, একটু বড় হইতে পারে, যাই হোক না কেন আমি চাচ্ছি এটাকে একটু বড় করতে বা আমার পজিশনের মতো সেট করতে। তাহলে আমাকে কি করতে হবে, মুভ টুলের সাহায্য নিতে হবে। মুভ টুলের মাধ্যমে আমরা যে কোনো জিনিসকে মুভ করতে পারি, ক্লিক করে ড্র্যাগ করলে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে পারি। যখন আমরা এইভাবে বিভিন্ন জায়গায় সরাচ্ছি, দেখেন দুইটা ম্যাজেন্টা কালার বা দুইটা পিঙ্ক কালারের আমরা লাইন দেখতে পাচ্ছি। এই লাইনগুলোকে বলা হয় স্মার্ট গাইড। এটা ইন্ডিকেট করতেছে এটা এখন সেন্টারে আছে। তো আমরা যদি এটাকে ছোট বড় করতে চাই, আমি লেটেস্ট ভার্সন ইউজ করতেছি ফটোশপের, ফলে এটা অটোমেটিক এই অপশনগুলো চলে আসতেছে। বাট যদি আপনি না করেন, কোনো ওয়ার্ডের ভার্সন ইউজ করেন, সেক্ষেত্রে আপনি Ctrl+T প্রেস করবেন। Ctrl+T প্রেস করলে দেখেন এরকম একটা বক্স তৈরি হবে। এই বক্সের চারটা কোণায় চারটা পয়েন্ট আছে, আবার মাঝখানেও চারটা পয়েন্ট আছে। যে কোনো পয়েন্ট ধরে আপনি চাইলে এটাকে ছোট বড় করতে পারেন। যেহেতু আমি লেটেস্ট ভার্সন ইউজ করতেছি, সেক্ষেত্রে এটা অটোমেটিক ভাবে ইউনিফর্ম ভাবে এটাকে নর্মালি ছোট বড় হচ্ছে। বাট আপনি যদি তা না করেন তাহলে এরকম হয়ে যাবে। ইচ্ছা মতন এটা মডিফাই করা যায় বা ইচ্ছা মতন হয়ে যাবে, যেটা আসলে সবসময় ভালো কাজ করে না। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের নর্মালি শিফট বা অল্ট প্রেস করতে পারি। অল্ট প্রেস করে যদি আমি ছোট বড় করি তাহলে এটা সেন্টার থেকে ছোট বড় হবে। আবার যদি আমি নর্মালি কন্ট্রোল প্রেস করি তাহলে দেখেন এটাকে আমি এই কর্নার থেকে এরকম ভাবে সরাইতে পারবো, বা এরকম ভাবে পার্সপেক্টিভটাকে চেঞ্জ করতে পারবো। আমি যেভাবে চাই সেভাবে রাখতে পারবো। আবার আমি Ctrl+Z প্রেস করতেছি, যেটা হচ্ছে আনডু। এখন আমি কি করব, নর্মালি আমি এটাকে একটু বড় করে দিব, দিয়ে আমি এটাকে একটা সাইড মতো রাখতেছি। ধরেন আমি এই পাশে রাখলাম, এখানে যেখানে আমার ফেসটা মোটামুটি দেখা যাচ্ছে, এবং এটাকে আমি এই পজিশনে রাখার পরে আমি মোটামুটি স্যাটিসফাইড। যখন আমি স্যাটিসফাইড তখন আমি ডান ক্লিক করতে পারি অথবা এন্টার চাপতে পারি। আচ্ছা, তো তাহলে আমার ইমেজটা একটা জায়গাতে প্লেস হয়ে গেছে। এখন এটা কিন্তু নর্মালি আমি চাইলে যে কোনো সময় এডিট করতে পারবো। বাট আমি চাচ্ছি যে এখানে সাইডে আরো একটা অপশন চলে আসুক। আমি এখানে কিছু ডলারের ইমেজ দিতে চাচ্ছি। তাহলে আমি এখানে সার্চ করতে পারি, ডলার ইমেজ লিখে সার্চ করলে বিভিন্ন রকমের ইমেজ চলে আসবে। আমি যে কোনো একটা ইমেজকে নর্মালি Ctrl+C দিয়ে কপি করব, বা আমি Ctrl+C না, রাইট ক্লিক করে কপি ইমেজ, ফটোশপে চলে আসলাম। এখানে আমি পেস্ট করব Ctrl+V। তাহলে কি হচ্ছে, এটা দেখেন নর্মালি একটা নতুন লেয়ারে পেস্ট হচ্ছে আমার মূল যে ইমেজ লেয়ারটা। আচ্ছা, আমি এটাকে একটু এইখানে নিয়ে আসি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নতুন যে আমার ইমেজ লেয়ার হচ্ছে এইটা, আর নতুন লেয়ার আসছে এইটা। তো আমি এটাকে একটু একটু বড় করে দিচ্ছি, আমি এরকম জায়গাতে রাখতে চাচ্ছি।
যেহেতু আমার এই দুইটা ইমেজ একটার উপরে আরেকটা আছে, আমি যদি এখান থেকে নর্মালি এটাকে আমি যে কোনো জায়গাতে ড্র্যাগ করতে পারবো, ক্লিক করে ড্র্যাগ করলে এটা উপর নিচে করা যাবে। তো আমি যদি সাপোজ এই লেয়ারটাকে আমার ইমেজ লেয়ারের নিচে নিয়ে আসি, তাহলে কি হচ্ছে, আমার ইমেজ লেয়ারটা আগে দেখা যাচ্ছে, ওর ব্যাকগ্রাউন্ডে ওই লেয়ারটা। বাট আমি যদি এটাকে উপরে নিয়ে আসি, যে আমার ডলার লেয়ারটা উপরে থাকতেছে আর ইমেজটা থাকতেছে নিচে, তো এইখানে যেটা হচ্ছে, এটা হচ্ছে নর্মালি দুইটা লেয়ারকে আমরা একটার উপরে আরেকটা রাখলাম, যেটা যতটা বড় সে ততটা জায়গা নিচ্ছে, বাকি অংশ থেকে দেখা যাচ্ছে না। বাট আমি যদি চাই যে আমার ইমেজটা এখান থেকে আমার এই ইমেজটাও কিছুটা অংশ দেখা যাক, তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, আমি চাইলে এই ইমেজটার কিছু অংশ মুছে দিতে পারবো। তো মুছে দেওয়াটা কিভাবে কাজ করে, আমরা দুইটা ভাবে মুছতে পারি। এক হচ্ছে আমরা যে কোনো ইমেজকে সিলেক্ট করতে পারি, করার পর আমাদের এখানে ইরেজার টুল আছে, ইরেজার টুল নেব। এই ইরেজার টুলটা এরকম সাইজে আছে, আমরা চাইলে এটাকে ছোট বড় করতে পারি, হার্ডনেস কম বেশি করতে পারি। হার্ডনেসটা মানে হচ্ছে এটা একদম ক্লিক করলে একদম প্রিসাইজ ভাবে কাট হয়ে যাবে। আর হার্ডনেস যদি আমরা কমাই দেই, একদম জিরো করে দেই, বা যত কমাই দিব তত এটা ক্লিক করলে অত ক্লিয়ার কাট না হয়, একটা হালকা ঝাপসা ঝাপসা ভাব তৈরি করবে, যেটা মূলত ব্লেন্ড করতে সুবিধা হবে। যাই হোক, তো এটা হচ্ছে নর্মালি ইরেজার টুলের কাজ। তো আমি চাচ্ছি যে এখান থেকে আমার ইমেজটাও কিছুটা অংশ দেখা যাক, আর বাকি অংশ থেকে আমার এই ডলারটা দেখা যাক। তো সেক্ষেত্রে আমি ডলার এটা কিছু অংশ এভাবে মুছে দিতে পারি, তাহলে কি হচ্ছে দেখেন, আমার যে ইমেজটা আছে এটাও কিছুটা দেখা যাচ্ছে, বাকি অংশ কিন্তু আমার এই ইমেজটা ডলারটা দেখা যাচ্ছে। এখন সমস্যা হচ্ছে, যখন আমরা কোনো কিছুকে মুছে দিচ্ছি, এটাকে আমরা চাইলেও ব্যাক আনতে পারবো না। যেহেতু আমি চাইলে এখন আনতে পারবো, আমি এখন কন্ট্রোল জেড দিলে ব্যাক আসবে। বাট যখন আমরা অনেক দূর কাজ করে চলে যাব, যখন আমরা এটা নিয়ে অনেক বেশি কাজ করতে থাকবো, একদিন দুই দিন পরে যদি আমি চাই যে এই অংশটা ব্যাক আনতে, আমি কিন্তু আনতে পারবো না। তো সেই ক্ষেত্রে কি হয়, আমরা ইরেজ করি না, আমি জাস্ট এখান থেকে আমার কন্ট্রোল জেড দিয়ে আমি এটাকে ব্যাকে আসতেছি, যেখানে আমার ইমেজটা ঠিক ছিল। তো এখন আমি কি করব, এখান থেকে এটাকে ইরেজ করব না, আমি নর্মালি এটাকে সিলেক্ট করব, করার পরে এখান থেকে একটা লেয়ার মাস্ক অ্যাপ্লাই করব। এই লেয়ার মাস্কটা একটু মনে রাখবেন, এটা আমাদের ইলাস্ট্রেটরও অনেক কাজে লাগে, যেটাকে আমরা বলি ট্রান্সপারেন্সি। যাই হোক, একটা লেয়ার মাস্ক যখন আমি অ্যাড করব, এটা দেখেন, এটা হচ্ছে আমার ইমেজ, এটা হচ্ছে লেয়ার মাস্ক। তো আমি লেয়ার মাস্ক এখন ক্লিক করব, করার পরে এইবার আমি এখান থেকে ইরেজার টুল না নিয়ে নেব ব্রাশ টুল। তো ব্রাশ টুলের দুইটা অপশন আছে। ব্রাশ টুলের একটা মজার জিনিস দেখেন, আমি যদি অল্ট প্রেস করি আর আমার কিবোর্ডের মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে এরকম হয়ে যাবে। এখন আমি ডাইনে বামে টানলে, ড্র্যাগ করলে এটা ছোট বড় হবে, উপর নিচে ড্র্যাগ করলে এটা হার্ডনেসটা কম বেশি হবে। তো আমরা মানে সহজে কাজ করার জন্য এইভাবে কাজ করি। আমরা জাস্ট এরকম আছে, আমি জাস্ট এটাকে বড় করে দিলাম। অথবা কিবোর্ডের যে থার্ড ব্র্যাকেট বাটন দুইটা আছে, ওই দুটো প্রেস করলেও ছোট বড় করা যায়। যাই হোক, এখানে ব্রাশ টুলের দুইটা ভূমিকা আছে। নর্মাল ব্রাশ টুল মানে নর্মাল, আমরা যে কোনো লেয়ারের উপর যদি ব্রাশ টুল নেই, সেটা দিয়ে আমি যা কিছু করব, আমার এখানে যে কালার সিলেক্ট থাকবে, আমার এখানে ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার হয়, আমার যে কালার সিলেক্ট থাকবে সেটা দিয়ে আমি ব্রাশের মতো এরকমভাবে পেইন্ট করতে পারবো। এটা হচ্ছে নর্মাল ব্রাশ টুলের কাজ। বাট যখন আমরা লেয়ার মাস্কের মধ্যে ব্রাশ টুল নিয়ে যাচ্ছি, তখন এর কাজটা একটু ডিফারেন্ট হয়ে যায়। লেয়ার মাস্কের মধ্যে দুইটা ভাবে কাজ করে। এক হচ্ছে যদি আমার ফোরগ্রাউন্ড কালারটা ব্ল্যাক থাকে, বাই দ্য ওয়ে আপনি এখান থেকে যে কোনো কালার চুজ করতে পারেন, যে কোনো কালার যে কোনো সময় দিতে পারেন। বাট যদি আপনি চান যে এটাকে ডিফল্ট করতে, তাহলে জাস্ট ডি প্রেস করবেন কিবোর্ড, এটা ডিফল্ট হয়ে যাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। বা এখান থেকে দেখেন আগে হোয়াইট আছে নিচে ব্ল্যাক আছে, আমি এটাকে ঘুরাই নিতে পারবো। তো এখন আমরা যেটা করবো, লেয়ার মাস্কের মধ্যে যদি আমরা ব্রাশ টুল নেই এবং এখানে যদি আমরা ফোরগ্রাউন্ড কালারকে ব্ল্যাক সিলেক্ট করি, করে যদি আমরা কোনো কিছু পেইন্ট করি, তাহলে দেখেন ওই অংশটা মুছে যাচ্ছে। অ্যাকচুয়ালি এটা মুছে যাচ্ছে ঠিক তা না, এটা হাইড হয়ে যাচ্ছে। এবং আমি যদি কোনোভাবে এখান থেকে 2 মাস পরেও যদি আমি এই ফাইলটাতে ব্যাক আসি, এসে যদি আমি মনে করি যে এই অংশটা আমি ব্যাক আনতে চাই, তাহলে জাস্ট এখান থেকে ফোরগ্রাউন্ড কালারটাকে আমাকে হোয়াইট করতে হবে। এখন এটা ব্ল্যাক আছে, আমি এখান থেকে হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে আবার যদি এভাবে ড্রয়িং করি, তাহলে যেটা আমি মুছে দিয়েছিলাম ওইটা আবার ব্যাক আসবে। তো অ্যাকচুয়ালি লেয়ার মাস্ক হচ্ছে মুছে দেওয়া না, লেয়ার মাস্ক হচ্ছে হাইড করা। আমরা নর্মালি কিবোর্ডে এক্স প্রেস করলেও এটা এটা হচ্ছে আপনার এই সুইচ হবে, ব্ল্যাকটা হোয়াইট হবে, হোয়াইটটা ব্ল্যাক হবে। তো যাই হোক, আমি এখান থেকে হালকা করে একটু মুছে দিচ্ছি, যেন এটা মোটামুটি একটু ব্লেন্ড হয়ে যায় আমার এই লেয়ারের সাথে, এতটুকু। আচ্ছা, এইবার আমি কি করব, যেহেতু আমার এই ইমেজটা এখানে এরকম ভাবে দেখাচ্ছে, আমি চাচ্ছি যে এই ইমেজটাকে আর একটু বড় করে দিই, এরকম জায়গাতে নিয়ে আসি যেন এই ফেসটা ডিস্টার্ব করতেছে আসলে, মানে এখানে আমার ফেসটাতে ফোকাস থাকুক, আমি সেটা চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি এখানে একটু বড় করে দিলাম, দেওয়ার পর আমি জাস্ট এখান থেকে আমার এই ফেসটাকে একটু রিভিল করে দিচ্ছি। আচ্ছা, এতটুকু আর কি। যাই হোক, তো এটা এরকম দেখা যাচ্ছে। আমি চাইলে আমার এই যে ফেসটা আছে বা আমার যে ইমেজটা আছে, এটাকে আমি একটু বড় করে দিতে পারি। আমার মাথার উপর থেকে একটা জায়গা দেখা যাচ্ছে, ওটা আসলে ভালো লাগতেছে না।
এরকম একটা কিছু তৈরি করলাম। করার পরে দেখেন এখান থেকে আসলে আমি চাচ্ছি যে আমার এই ফেসটাতে ফোকাস থাকুক, আর এইটা একটু এটা এত বেশি ব্রাইট না দেখা যায়, একটু অন্যরকম দেখা যাক বা একটু ডার্ক দেখা যাক। তাহলে আমরা এই যে ইমেজের লেয়ারটা আছে, এর উপরে যে লেয়ার আছে, এই লেয়ারের উপরে কিন্তু আমরা চাইলে ব্রাশ টুল দিয়ে এখন পেইন্ট করতে পারি। তো সাপোজ আমি এখান থেকে ব্ল্যাক কালার নিলাম, নিয়ে এখানে পেইন্ট করতেছি। এটা কিন্তু শুধুমাত্র ব্ল্যাক কালার পেইন্ট হচ্ছে। আমরা যদি এখান থেকে এগুলোকে মুছে দেই বা তাহলে বুঝতে পারবেন যে শুধুমাত্র ব্ল্যাক কালার পেইন্ট করলাম। আবার এগুলোকে ওয়ান করে দিলাম। এখন যেটা হচ্ছে, এটা যেহেতু আমার এরকম ভাবে দেখা যাচ্ছে, আমি চাচ্ছি যে এটার লেয়ারটাকে একটু, এটা 100% ব্ল্যাক হয়ে গেছে, এটা আমি চাচ্ছি না, এটা হালকা ঝাপসা করতে চাচ্ছি, অর্থাৎ যেটাকে বলা হয় অপাসিটি। তো আমরা যদি এখান থেকে দেখেন অপাসিটি একটা অপশন আছে, অপাসিটি 100% আছে। আমরা যদি অপাসিটিকে কমাইতে থাকি তাহলে ওই ইমেজটা ঝাপসা হয়ে যাবে বা ব্ল্যাকটা ঝাপসা হয়ে যাবে। এরপরও আচ্ছা সরি, এরপর ওর ব্যাকগ্রাউন্ডে যে জিনিসগুলো আছে সেগুলো অটোমেটিক আমরা দেখতে থাকবো বা দেখতে পাবো। এখন যেরকম দেখেন যে আমি আমার ওই ইমেজটা ধরুন 65% অপাসিটি আছে, এরকম দেখা যাচ্ছে। আমি যাচ্ছি আর একটু বাড়ুক, তাহলে আর একটু ডার্ক হয়ে যাবে, আর একটু কমাই দিলে আর একটু লাইট হয়ে যাবে। তো অপাসিটি হচ্ছে আমাদের এই কাজে লাগে, আমরা যে কোনো জিনিসের কতটা ভিজিবল রাখতে চাই, কতটা দেখাইতে চাই, এটা আমরা এখান থেকে ঠিক করতে পারি। আচ্ছা, এরপর আমি যদি চাই যে আমার এখানে আমার উপরের লেয়ারে আমি আরেকটা ইফেক্ট এখানে দিব, আমি এখানে একটা ব্রাশ নিলাম, আবারও ব্রাশ নিয়ে আমি এখানে যে কোনো একটা কালার নিলাম। কালার নেওয়ার পর আমি এখানে একটা ক্লিক করব, তাহলে এখানে একটা এরকম একটা ইমেজ, একটা ইফেক্ট তৈরি হবে বা একটা ডট তৈরি হবে। আমার যদি এখানে দেখেন, আমার যদি এখানে হার্ডনেসটা খুব হাই থাকে, তাহলে আমি ক্লিক করলে এরকম তৈরি হবে, একদম হার্ড একটা শেপ তৈরি হবে। অথবা আমি চাইলে হার্ডনেসটাকে নর্মালি একদম লো করে দিতে পারি, দিয়ে আমি এরকম একটা ইমেজ তৈরি করতে পারি। আচ্ছা, এখন যেহেতু এটা আমার কাছে হয়ে গেছে, আমি এখন যদি কন্ট্রোল টি প্রেস করি, তাহলে এটা একটা নর্মালি একটা টেক্সট র্যাপ তৈরি হচ্ছে বা একটা শেপ তৈরি হচ্ছে, যে শেপের মাধ্যমে মূলত আমরা এটাকে ছোট বড় করে থাকি। তো আমি চাচ্ছি এখান থেকে এরকম ভাবে এই জায়গাটাতে এটাকে রাখতে। রাখার পর আমি কি করব, এটারও আমি অপাসিটিটা হালকা একটু কমাই দিব। তাহলে আমরা এখান থেকে এটার মধ্যে ক্লিক করে যদি আমরা নর্মালি মাউসের চাকা ঘুরে, তাহলে এটা কমতে থাকে। অথবা যদি আমরা চাই যে আমরা এখান থেকে শিফট প্রেস করি, তাহলে এটা 10/10 করে কমে, যেমন এখন 90 আছে, একবার দিলে 80 হয়ে যাবে, একবার দিলে 70 হয়ে যাবে, 60 হয়ে যাবে, এরকম ভাবে আমরা চাইলে কমাইতে পারি। তো এইভাবে আমরা এরকম রাখলাম, বা আমি এখান থেকে আরেকটুখানি কমাই দিই, 70 রাখলাম। তো এটা এরকম দেখা যাচ্ছে। তো এখন মনে করেন যে এটা হচ্ছে নর্মালি আমার একটা ইমেজ, এখানে আমি কিছু ইমেজ নিয়ে একটা আলাদা ইমেজ নিয়ে আসলাম, কিছু ইফেক্ট দিলাম। বাট আমি যদি চাই যে এখানে আমি টেক্সট দিব, আমার কোনো টেক্সট আমি এখানে অ্যাড করব, তাহলে এখানে আমাদেরকে টেক্সট যখন অ্যাড করতে হবে, তখন এখানে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে টেক্সট আসলে কিভাবে কাজ করে। তো দেখেন টেক্সটটা মূলত যেটা হয় সেটা হচ্ছে, টেক্সট হচ্ছে মূলত ডিপেন্ড করে ফন্টের উপর। আমরা যদি এখানে, এটা হচ্ছে টেক্সট টুল, আমরা যদি টেক্সট টুল নিয়ে এখানে একটা ক্লিক করি, তাহলে এটা আমাদেরকে যে লরেম ইপসাম একটা টেক্সট দিবে, এটা ডামি টেক্সট। আমরা এখানে যেই কালার আমাদের সিলেক্ট করা থাকবে, সাপোজ আমি এখান থেকে মনে করেন যে কালার দিয়ে দিলাম হোয়াইট, দিয়ে আমি এখানে ক্লিক করলাম, তাহলে হোয়াইট কালারের টেক্সট চলে আসবে। এটা এরকম থাকে, যতক্ষণ এরকম থাকতেছে, এখন আমি যা টাইপ করব সেটা এখানে দেখা যাবে। আমি এখানে লিখলাম টেস্ট। যখন আমার লেখা হয়ে গেছে, আমি চাইলে এন্টার চাপতে পারি বা এই টিক চিহ্নতে ক্লিক করলে এটা টেক্সট হিসেবে অ্যাপ্লাই হয়ে যাবে। কিন্তু এখন যেহেতু আমার টেক্সট টুলটা অ্যাক্টিভ আছে, তার ফলে আমাকে কি করতে হবে, আগে মুভ টুলটা সিলেক্ট করতে হবে। মুভ টুল সিলেক্ট করলে মুভ টুলে মূলত আমি এটাকে ছোট বড় করতে পারবো, বা মুভ টুলটা সিলেক্ট করার পরে আমি এখানে কন্ট্রোল টি প্রেস করলে এরকম বক্স চলে আসবে, ওইখান থেকে আমি এটাকে ছোট বড় করতে পারবো। আমি এরকম দিয়ে রাখলাম যে এটা হচ্ছে আমার টেক্সট। আচ্ছা, এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এই টেক্সট লেখাটা একটা নির্দিষ্ট ফর্মে, একটা নির্দিষ্ট ফন্টে আছে। এই ফন্ট হচ্ছে মূলত টেক্সটের স্টাইল। আমরা যদি ফন্ট চেঞ্জ করে দিই, সাপোজ আমি যদি এখান থেকে এই ফন্টটা নিয়ে আসি, যেটার নাম হচ্ছে অ্যান্ট্রি স্যান্স, তাহলে এই টেক্সটটা দেখতে এরকম হয়ে যাবে। আচ্ছা, এখান থেকে আমি একটুখানি বুঝাই আপনাদেরকে, এটা এখানে রাখলাম। আমি অল্ট প্রেস করে যদি ড্রাগ করি, তাহলে একটা কপি তৈরি হবে। আচ্ছা, এটাকে আমি চেঞ্জ করে দিয়ে দিলাম হচ্ছে, সাপোজ এই ফন্টটা দিয়ে দিলাম। তাহলে দেখেন এটা হচ্ছে এই ফন্টের নাম হচ্ছে আকিরা এক্সপ্যান্ডেড। তো আকিরা হচ্ছে এই ফন্টের নাম, এর স্টাইল হচ্ছে এরকম। এই ফন্টের নাম হচ্ছে অ্যান্ট্রিসেন্স, ওর স্টাইল হচ্ছে ওরকম। অর্থাৎ প্রত্যেকটা ফন্ট মানে হচ্ছে আলাদা আলাদা স্টাইল। যেমন টিইএসটি, এই টিইএসটি লেখাটা কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ হয়েছে শুধুমাত্র এটার স্টাইলটা। তো ফন্ট হচ্ছে বিভিন্ন বিভিন্ন স্টাইলের লেখা। একটা লেখাকে আপনি যখন বিভিন্ন স্টাইলে লিখতে চাইবেন, তখন আপনি মূলত চেঞ্জ করবেন হচ্ছে ফন্ট। তো এটাকে আমি জাস্ট মুছে দিচ্ছি এখান থেকে, আমি একটা রাখলাম। এটা হচ্ছে আমার একটা টেস্ট, একটা টেক্সট, আমি এটাকে এখানে রাখতেছি। আমি চাইলে আর একটা এখানে কপি করে নিয়ে আসতে পারি, টেস্ট
থাম দিলাম, থাম হচ্ছে শর্ট ফর্ম অফ থাম্বনেল, তো আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমি চাইলে ছোট এভাবে করতে পারি, অথবা আমি এটাকে দেখেন এখানে সাইজ দেওয়া আছে যেটা 95.64 পয়েন্ট, এটাকে আমি চাইলে কম বেশি করতে পারি। আমি এখানেও চাইলে 10 শিফট প্রেস করলে 10 করে কমবে, এরকম ভাবে ছোট করতে পারি। অথবা এখান থেকে আমি চাইলে কালার চেঞ্জ করতে পারি, আমি যেই কালার দিব এটা সেই কালার হয়ে যাবে। আচ্ছা, আমি আপাতত হোয়াইট রাখি। আচ্ছা, এখান থেকে এটার অ্যালাইনমেন্ট বিভিন্ন রকম জিনিস আছে যেগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো, বা যখন আমরা ইলাস্ট্রেটরে কাজ করবো তখন এগুলো দেখতে হবে, আমাদেরকে জানতে হবে। তো আমি জাস্ট এখান থেকে এই যে দুইটা টেক্সট আছে এই দুইটা, এটাকে আমি একটু উপরে নিয়ে যাচ্ছি, যেহেতু আমি আমার আমার সিলেকশন টুলটা, মুভ টুলটা সিলেক্ট করা আছে। এই দুইটাকে আমি সিলেক্ট করলাম, করে আমি এখান থেকে এইখানে প্রেস করতেছি। করার পরে এখন এটা হচ্ছে আমার টেক্সট, আমি চাইলে এটার জন্য আমি কালার চেঞ্জ করতে পারি, আমি এটার উপর বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। তো আমরা ধরেন এই দুটোকে সিলেক্ট করলাম, করার পর আমি দেখতেছি যে এইটা মোটামুটি আমার যে ব্যাকগ্রাউন্ড আছে ওইটার উপরে একটু মিশে যাচ্ছে। অর্থাৎ হচ্ছে আমার এই ডিজাইনটা মোটামুটি ভাবে আমার এইখানে ব্যাকগ্রাউন্ডের সাথে একটু মিশে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি কি করব দেখেন, এখান থেকে নর্মালি আমি চাইলে এটার উপর একটা ইফেক্ট দিতে পারি। তো ইফেক্ট যখন আমরা অ্যাপ্লাই করতে চাই তখন আমরা কি করব, আমরা একটাকে নর্মালি এখানে দুইটা জিনিস সিলেক্ট আছে, আমি যদি চাই যে একটাকে সিলেক্ট করব, তাহলে যেহেতু এটা টেক্সট আছে এটাকে আমি এখন চাইলে এডিট করতে পারবো। আমি এখানে টেক্সট না দিয়ে টেক্সটটাকে চেঞ্জ করে দিলাম, ফার্স্ট থাম দিলাম, এটা কিন্তু টেক্সটটা চেঞ্জ হয়ে ফার্স্ট হয়ে গেল, তার মানে এটা এডিটেবল আছে। বাট আমি যদি এখন চাই যে এটাকে এডিটেবল রাখবো না, তাহলে আমি নর্মালি রাইট ক্লিক করতে পারি, করার পরে এখান থেকে রাস্টারাইজ টাইপ একটা অপশন আছে, রাস্টারাইজ টাইপ, এখানে ক্লিক করলে দেখেন এটা এখন আর এডিটেবল নাই, এটা জাস্ট একটা লেয়ার হয়ে গেছে, লেয়ারের নাম হয়ে গেছে ফার্স্ট। এটাকে আমি চাইলে অফ করতে পারি। আর এটাকে চাইলে আর এডিট করা সম্ভব না, বাট এই যে থাম লেখাটা আছে এটার সামনে একটা টি আইকন আছে, তার মানে এটা একটা টেক্সট আছে, আমি এখন চাইলে এটাকে চেঞ্জ করতে পারি। ফার্স্ট ট্রাই দিয়ে দিলাম, চেঞ্জ করে দিলাম, তাহলে এটা এডিটেবল আছে। তো যতক্ষণ পর্যন্ত আপনি কোনো কিছুকে এডিটেবল রাখবেন ততক্ষণ এটা এডিটেবল থাকবে, যখন রাখবেন না তখন এটাকে আপনি নর্মালি রাস্টারাইজ টাইপ করে দিবেন। এখন যেটা হচ্ছে আমি চাচ্ছি এই দুইটার উপরে সেম জিনিস অ্যাপ্লাই করতে, বা সেম টাইপের ইফেক্ট অ্যাপ্লাই করতে। আমি চাইলে এখান থেকে কিন্তু একটু কালারটাকে চেঞ্জ করে নিতে পারি। সাপোজ আমি এখান থেকে দিয়ে দিলাম হচ্ছে একটা ইয়েলো বা ব্রাইট ইয়েলো টাইপের কালার দিয়ে দিলাম। আচ্ছা, এখন আমি কি করব, এটাকে রাস্টারাইজ করে দিচ্ছি। দেওয়ার পরে এই যে দুইটা লেয়ার আছে, বাই ট্রাই একটা আর ফার্স্ট একটা, এই দুইটাকে আমাকে দুইবার আলাদা আলাদা হবে ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। বাট সেটা না করে আমি চাইলে এই দুইটা লেয়ারকে কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করতে পারি, অথবা আপনি একটা লেয়ারে ক্লিক করতে পারেন, তারপর শিফট প্রেস করে অন্য যে লেয়ারে ক্লিক করবেন এর মধ্যবর্তী সব লেয়ার সিলেক্ট হয়ে যাবে। এনিওয়ে আমি এখানে ক্লিক করলাম আর এখানে ক্লিক করলাম, কন্ট্রোল দিয়ে এই দুইটা লেয়ার সিলেক্ট হয়ে গেল। রাইট ক্লিক করে মার্জ লেয়ার, তাহলে এই দুইটা লেয়ার মিলে একটা লেয়ার তৈরি হলো। এখন যদি আমি এর উপর কোনো ইফেক্ট অ্যাপ্লাই করতে চাই আমি করতে পারবো। যেমন এখান থেকে দেখেন এখানে হচ্ছে ইফেক্টের প্যানেল হচ্ছে এইটা, আমি এখান থেকে তো শুরু করে ধরেন আমি এখান থেকে ড্রপ শ্যাডো দিব, ড্রপ শ্যাডোতে ক্লিক করলে দেখেন এই প্যানেলটা ওপেন হবে। এই প্যানেলের মধ্যে এখান থেকে দেখা যাচ্ছে যে আপনার ড্রপ শ্যাডোর পাশাপাশি আরো বিভিন্ন ধরনের এখানে কিন্তু ইফেক্ট আছে। তো আমি এখান থেকে একটা একটা করে দেখাই। তো ড্রপ শ্যাডোটা আমরা সিলেক্ট করছি, ড্রপ শ্যাডোর প্যানেল হচ্ছে এখানে। ড্রপ শ্যাডোর মধ্যে দেখেন ব্লেন্ড মোড আছে কি মাল্টিপ্লাই, আমরা চাইলে এটাকে নর্মাল করতে পারি। এই ব্লেন্ড মোডটা আমি পরে দেখাবো। আচ্ছা, এখান থেকে আমি চাইলে যে কোনো কালার দিতে পারি, আমি যেই কালার দিব আমার ড্রপ শ্যাডোটা সেই কালারে এখানে হবে। আচ্ছা, আমি ব্ল্যাক দিচ্ছি এখনকার জন্য। অপাসিটি কত আছে, অপাসিটি চাইলে কম বেশি করতে পারেন, তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অপাসিটি কম বেশি করলে এটাও কম বেশি, বা ডার্ক বা এটা ইয়াটা কম বেশি হচ্ছে, ব্ল্যাকটা কম বেশি হচ্ছে। আচ্ছা, এটা অ্যাঙ্গেল আপনি চুজ করতে পারেন যে কোন অ্যাঙ্গেলে ড্রপ শ্যাডোটা পড়বে, এটাকে সোজা একদম টেক্সটের ব্যাকগ্রাউন্ডে পড়বে নাকি একটু অ্যাঙ্গেল হয়ে এদিক ওদিকে পড়বে, একটু সাইডে পড়বে, এটা আপনারা আচ্ছা এখান থেকে অপাসিটি বাড়াই দিলে আরো ভালো বুঝতে পারবেন। দেখেন এখান থেকে আমরা স্প্রেডটাকে একটু বাড়াই দিই, সাইজটাকে একটু কমাই দিই, তাহলে বুঝতে পারবেন যে এখান থেকে আমরা যদি এটা সিলেক্ট করি এটা কিন্তু মুভ হচ্ছে, আমি যেদিকে যাচ্ছি আমার এই ড্রপ শ্যাডোটা সেই অনুযায়ী মুভ হচ্ছে। তো যাই হোক, অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, আমরা মোটামুটি আর কিরকম রাখলাম। আচ্ছা, এখান থেকে আরো অনেক কিছু আছে, এত ঝামেলায় আমরা যাচ্ছি না আপাতত, এতটুকু হইলে আমার জন্য এনাফ। আমি এটাকে আর একটুখানি বাড়াই দিচ্ছি, অপাসিটিটা একটু কমাই দিচ্ছি। ওকে, এটা হচ্ছে ড্রপ শ্যাডো। এখন আপনি চাইলে এখান থেকে ওকে দিতে পারেন, দিয়ে আপনি আরেকটা ইফেক্ট এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন যে কোনোটা। ধরেন আমি এখান থেকে চাচ্ছি যে ইনার গ্লো অ্যাড করব বা স্ট্রোক অ্যাড করব, যেটা আপনি অ্যাড করতে চান এখান থেকে অ্যাড করতে পারেন। অথবা আপনি চাইলে একবারই এই প্যানেলটা ওপেন করে এখান থেকেই সবকিছু একবার অ্যাপ্লাই করতে পারেন। ধরেন ইনার গ্লো আমি অ্যাড করতে চাচ্ছি, তো ইনার গ্লোতে কি হচ্ছে আমার এই কালার আছে হোয়াইট, আমি হোয়াইটটাকে করে দিচ্ছি রেড, তাহলে এটা এরকম দেখা যাবে। যদি এখন বোঝা যাচ্ছে না তার কারণ হচ্ছে ব্লেন্ডিং মোড দেওয়া আছে স্ক্রিন, আমরা যদি এটাকে নর্মাল করে দিই তাহলে দেখেন যে
মোটামুটি। আচ্ছা, আমি এখান থেকে আরেকটুখানি ব্যাকে আসি, আমি একটু জুম করে তাহলে দেখতে সুবিধা হবে। ইনার গ্লোতে চলে আসি আমরা, ইনার গ্লো। আচ্ছা, এখান থেকে আমি কালার সিলেক্ট করতেছি হচ্ছে রেড, ওকে দিলাম। এই স্ক্রিনটাকে করে দিচ্ছি নর্মাল। এখন আপনারা দেখতে পারবেন যে একটা গ্লো দেখা যাচ্ছে। অপাসিটিটা একটু বাড়ায় দিই, তাহলে আরো বুঝতে পারবেন। এটাকেও আমি চাইলে বিভিন্ন রকমের সাইজ অনুযায়ী মডিফাই করতে পারি, আমি যতটুকু চাই সেই অনুযায়ী সাজাইতে পারি। এটার বিভিন্ন ইফেক্ট আছে, সেগুলো নিয়েও আপনি মডিফাই করতে পারেন। আচ্ছা, এখান থেকে একটুখানি আমি অপাসিটিটা কমাই দেই। আরো অনেক জায়গা আছে, অনেক ইয়ে আছে, এগুলো আপনারা নিজে নিজে করে নিন। আচ্ছা, এখান থেকে আমি চাইলে একটা স্ট্রোক অ্যাড করতে পারি। স্ট্রোকটা অ্যাড করলে এটা স্ট্রোকটা এরকম দেখা যাবে। স্ট্রোকটা আমি যেই কালারে দেবো সেই কালারের একটা স্ট্রোক আমার এখানে অ্যাড হবে। আচ্ছা, এটাকে আমি চাইলে কম বেশি করতে পারি, একটুখানি এরকম দেখা যাবে। অপাসিটিটা একটু কমায় দিই, তাহলে একটুখানি নিয়ন টাইপের একটা ভাব আসবে এর মধ্যে। এনিওয়ে, তো এগুলো সব হচ্ছে বিভিন্ন রকমের অপশন আর কি। আপনারা চাইলে আউটার গুলো অ্যাড করতে পারেন। আউটার গুলো হচ্ছে ড্রপ শ্যাডো আর কি। আউটার গুলো দিলে এরকম দেখা যাবে। তো এত কিছু দরকার নাই, আমি জাস্ট এতটুকুই রাখতেছি। ইনার গুলো, আউটার গুলোটাকে আমি অফ করে দিচ্ছি, দেওয়ার পরে স্ট্রোক, ইনার গুলো এগুলো থাকতেছে। আচ্ছা, আমি ইনার গুলোটার একটু বাড়াই দিব, যেহেতু আমরা এখান থেকে ইয়া করতেছি, আমরা এখান থেকে স্ট্রোক ইউজ করতেছি। এরকম থাকলো। আচ্ছা, আমরা চাইলে স্ট্রোকটাকে উঠাই দিতে পারি, স্ট্রোক হয়তো ভালো লাগতেছে না। আচ্ছা, স্ট্রোক থাক, সমস্যা নেই। তো দেখেন, এটা হচ্ছে নর্মালি আমার টেক্সটের উপরে আমি কিন্তু একটা ইফেক্ট অ্যাপ্লাই করলাম। তো এইভাবে আপনি বিভিন্ন ইমেজের উপর বিভিন্ন ধরনের ইফেক্ট অ্যাপ্লাই করা যায়। যেমন আমার এই ইমেজটা, এখান থেকে আমি একটা ইফেক্ট যদি দিতে চাই, তো আমি ইমেজটাকে সিলেক্ট করলাম, এর উপর একটা লেয়ার নিচ্ছি। এবার আমি ব্রাশ টুল নেব, নিয়ে আমার এখানে যে কালারটা আছে এটা নিয়ে আমি এখানে একটা ক্লিক করব। জাস্ট এরকম একটা ক্লিক করলাম, এরকম একটা ইফেক্ট চলে আসলো। এবার আমি কন্ট্রোল টি প্রেস করলে এটা একটা বাউন্ডারি চলে আসবে এরকম। আমি এখানে একটা ইফেক্ট দিচ্ছি, যেটাতে একটু লাইট আসতেছে এই কোণা থেকে, এরকম একটা ইফেক্ট তৈরি হবে। বাট সমস্যা হচ্ছে কি, এইটা নর্মালি দিলে কি হচ্ছে, এটা আমার ইমেজটাকে ঝাপসা করে দিচ্ছে। তো এইবার আমি চাইলে এটাকে সিলেক্ট করতে পারি, করে এখান থেকে বিভিন্ন রকমের ব্লেন্ডিং মোড নিয়ে আমি ট্রাই করতে পারি। ব্লেন্ডিং মোডের কাজ হচ্ছে দুইটা ইমেজকে ব্লেন্ড করা। আমি যে লেয়ারে আসি এবং তার নিচে যে লেয়ার আছে, দুইটা ইমেজকে ব্লেন্ড করা। যেমন এখান থেকে ডিজলভ দিলে এরকম দেখা যাবে, ডার্কেন দিলে এরকম দেখা যাবে, মাল্টিপ্লাই দিলে এরকম দেখা যাবে, কালার বার্ন, লিনিয়ার বার্ন। তো আমাকে এখানে দেখতে হবে যে কোনটা দিলে ভালো লাগতেছে। সাধারণত এটার জন্য লাইটনেন বা স্ক্রিন, এই অপশনগুলো বেশি কাজ করে, বা ওভারলে দিতে পারেন। সফট লাইট আছে, হার্ড লাইট আছে, যে কোনোটা আপনার ইমেজ অনুযায়ী আপনার ইমেজের সাথে যাচ্ছে এরকম ভাবে দিতে পারেন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে স্ক্রিনটা বা লাইটেনটা দিয়ে দিচ্ছি, এটা এরকম দেখা যাচ্ছে। আপনি যদি চান তাহলে এইখানেও একটা আলাদা লেয়ার তৈরি এই লেয়ারটার উপরে অলরেডি আমার, আচ্ছা, এই লেয়ারটার উপরে অলরেডি আমার এই লাইটেনটা অ্যাপ্লাই করা আছে। আমি এখানে চাইলে আমি এই লেয়ারের মধ্যে আর যা কিছুই করি না কেন, সেটাও অটোমেটিক ভাবে ওই লাইট এন্ড ইফেক্টটা কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। তো এরকম দিয়ে দিতে পারি। আমি চাইলে এখানে একটা ক্লিক করতে পারি, এটাকে আমি চাইলে, আচ্ছা, এটা যেহেতু একই লেয়ারের মধ্যে, এখন আমি কন্ট্রোল টি প্রেস করলে এই সবগুলো একসাথে সিলেক্ট হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমি ল্যাসো সিলেকশন টুলের মাধ্যমে একটা সিলেকশন তৈরি করতে পারি। এরপর আমি কন্ট্রোল টি দিলে শুধুমাত্র এইটার জন্য যে অপশনটা আছে এইটা মূলত আমাকে সিলেক্ট করে দিবে এখান থেকে। দিলে এখন আমি যদি এটা ছোট বড় করি, শুধুমাত্র এই অংশটা ছোট বড় হবে, যেটা আমার এই সিলেকশনের মধ্যে আছে। তো যাই হোক, এত কিছু ঝামেলায় যাওয়ার দরকার নাই। তো আমি এটাকে এরকম রাখতেছি। আমি এখান থেকে আসলে একটু মুছে দিচ্ছি, এটাকে মুছে দিচ্ছি, এটা আমার দরকার নাই। আচ্ছা, এখন দেখেন, এটা হচ্ছে আমার এখান থেকে ধরেন ইউটিউবের থাম্বনেইলের টাইটেল হচ্ছে আমার এইটা। এখন আমি কি করতে পারি, আমি বিভিন্ন রকমের ইফেক্ট কিন্তু এর মধ্যে অ্যাপ্লাই করতে পারি, আরো বিভিন্ন রকমের এলিমেন্ট নিয়ে আসতে পারি। ধরেন আমি এই ধরনের কিছু ইমোজি নিয়ে আসলাম, যে আমার এখান থেকে একটা ইমোজি দিব। আমি একটা ইমোজি নিয়ে আসতে পারি, ইমোজিটাকে আমি এখানে প্লেস করলাম। আমি এখান থেকে চাইলে আরো অনেক ইয়াগুলো নিয়ে আসতে পারি, যেমন ফাইবার বা আপওয়ার্কের একটা আইকন কিন্তু আমি নিয়ে আসতে পারি। আমি সাপোজ এখানে আপওয়ার্কের আইকনটাকে রাখলাম। আমি এখান থেকে চাইলে ফাইবারের একটা আইকন নিয়ে আসতে পারি। ফাইবারের আইকনটাকে আমি এখানে রাখলাম। ছোট বড় করে আপনার যেখানে যেটা রাখলে হয় আপনি সেইভাবে রাখতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা এখান থেকে চাইলে আরো কিছু আইকন নিয়ে আসতে পারি, একটা ডলার সাইন নিয়ে আসতে পারি। এগুলো সব হচ্ছে পিএনজি ইমেজ আমি সেভ করে রাখছি। তার ফলে কি হচ্ছে, যে এটা কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই। তো যখন কোনো ব্যাকগ্রাউন্ড থাকতেছে না, তখন এটা নর্মালি এরকম দেখা যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড থাকলে কিন্তু ব্যাকগ্রাউন্ড সহ চলে আসবে। আমি সেটাও একটু দেখাই দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে। তো এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড সহ ইমেজ। এটা যদি আমি নিয়ে আসি, তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডের সাদা যে অংশটা দেখা যাচ্ছে, এটা সহ এটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমি এটাকে আনতেছি না, আমাকে অবশ্যই ট্রান্সপারেন্ট পিএনজি আনতে হবে। আচ্ছা, এখন আমি যেটা করবো, আমি এই যে ইমেজগুলো নিয়ে আসছি এই সবগুলা মিলে আমি চাইলে একই ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি সবগুলোর উপরে। সেই ক্ষেত্রে আমাকে সবগুলো সিলেক্ট করে মার্জ ডাউন করে দিতে হবে, মার্জ লেয়ার্স। এই সবগুলো মিলে দেখেন একটা লেয়ার তৈরি হবে। এখন যদি আমি এই লেয়ারের উপর কোনো কিছু, যেমন আমি ফিল্টারে গেলাম, ব্লারে গেলাম, ব্লার থেকে মোশন ব্লার দিয়ে দিলাম।
কিছুটা এরকম দেখতে লাগবে। তো এখানে কি হচ্ছে যে নর্মালি আমার এই ইমেজগুলোর উপরে একটা ইফেক্ট অ্যাপ্লাই হয়ে গেছে বা একটা ব্লারি টাইপের ইফেক্ট তৈরি হয়েছে, অথবা আমি চাইলে এটাকে একটুখানি কমায় দিতে পারি। ব্লার থেকে এখানে মোশন ব্লার দিলাম, বাট এতটা না, আমি হয়তো 2 বা 1 করে দিব, অতটা ব্লার দরকার নেই। তো এরকম দেখা যাচ্ছে আর কি। তো যাই হোক, এভাবে আমরা বিভিন্ন রকমের ইমেজ কিন্তু এর সাথে অ্যাড করতে পারি, বিভিন্ন রকমের ইমেজ নিয়ে আসতে পারি, বিভিন্ন রকমের টেক্সট আমরা অ্যাড করতে পারি, তার উপর বিভিন্ন রকমের ইফেক্ট আমরা অ্যাড করতে পারি। আমি যদি চাই যে আমার এই ইমেজটা আমি একটু এডিট করব, তাহলে আমি এই ইমেজটাকে সিলেক্ট করব, করার পরে আমি এখান থেকে ফিল্টারে যাব, এখান থেকে ক্যামেরা র ফিল্টারে যাব। ক্যামেরা র ফিল্টারে যাওয়ার পর আমি যদি মনে করি যে আমার এই ইমেজটার এক্সপোজার একটু বাড়াইতে চাই, আমার এই ইমেজটার একটু কালারটাকে একটু বাড়াইতে চাই, বা কোনো কিছু আমি করতে চাই, আমি সেটাকে করতে পারবো। এখান থেকে আরো অনেক কিছু করা যায়। তো এখানে জাস্ট আমি এখান থেকে হাইলাইটটাকে একটু কমাই দিচ্ছি, অনেক জায়গাতে একটু হাইলাইটেড হয়ে যাচ্ছে বেশি, দিয়ে ওকে দিলাম, আমার ইমেজটা এরকম দেখা যাচ্ছে। ঠিক আছে। তো যখন আমার এটা মোটামুটি হয়ে গেছে, যে আমার এখানে মোটামুটি এডিটিং সব শেষ, আমি আর কিছু করতে চাচ্ছি না, তো যাই হোক, মোটামুটি এটা হচ্ছে আমাদের ফটোশপের কাজ। আমরা বিভিন্ন রকমের মডিফাই করার জন্য ফটোশপ ইউজ করি। আমাদের যখন যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী আপনাদেরকে এটা দেখাইতে থাকবো। তো যখন আমার এটা হয়ে গেছে যে আমার সমস্ত লেয়ারের কাজ শেষ এখানে, তখন আমি কি করব, আমার এই সমস্ত লেয়ার, সবার উপরে যে লেয়ারটা আছে এটা সিলেক্ট করব। করার পর আমি এখান থেকে কন্ট্রোল শিফট অল্ট সবগুলো একসাথে প্রেস করে প্রেস করব। তো প্রেস করলে কি হবে, প্রেস করলে আমাকে এই সবগুলো লেয়ার মিলে একটা ইমেজ তৈরি করে দিবে। অথবা আপনি চাইলে এই সবগুলো লেয়ারকে একবারে সিলেক্ট করতে পারেন, করে এখান থেকে রাইট ক্লিক করে এখান থেকে আপনি ফ্ল্যাট করে দিতে পারেন। সেটা হচ্ছে, আচ্ছা কই গেছে সেটা, এই যে ফ্ল্যাট অ্যান্ড ইমেজ। তাহলে কি হচ্ছে, সবগুলোকে মিলে একটা ইমেজ করে দিচ্ছে। বাট সমস্যা হচ্ছে কি, তাহলে আমি আর এডিট করতে পারবো, আমি আর যদি কোনো কিছু চেঞ্জ করতে চাই আমি আর করতে পারবো না, যেহেতু এখানে আর কোনো লেয়ার নাই। তো সেক্ষেত্রে আমরা এটা করবো না। আমরা কি করবো, আমরা নর্মালি সবকিছু এডিটেবল থাকবে সেই অবস্থায় কন্ট্রোল শিফট অল্ট প্রেস করব, তাহলে এই সব কিছু থাকবে, তারপর একটা ইমেজ আমাদেরকে তৈরি করে দেবে। তো এখন যদি আমি সবকিছুকে মুছেও দেই, আমার এখানে ইমেজ কিন্তু থাকবে। আবার যদি আমি সবকিছুকে ব্যাক নিয়ে আসি, সবকিছু ব্যাক পাবো। তো এখন এই ইমেজটাকে আমরা চাইলে বিভিন্ন ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। যেমন আমরা এই ইমেজটার উপর এখন যদি ক্যামেরা র ফিল্টারে যাই, আমরা এখান থেকে এটা এর উপরে কোন ধরনের ইফেক্ট দিতে চাই, আমি কন্ট্রাস্টটা, এক্সপোজারটা একটু বাড়ায় দিচ্ছি, কন্ট্রাস্টটা একটু বাড়ায় দিচ্ছি, ধরেন হাইলাইটটা কমায় দিলাম, শ্যাডোটাকে একটু বাড়ায় দিচ্ছি বা শ্যাডোটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি, ব্ল্যাকটাকে একটু বাড়ায় দিলাম, ভাইব্রেন্সটাকে বাড়ায় দিতে পারি। ভাইব্রেন্সটা দেখেন কি হচ্ছে, কালারগুলোকে ভাইব্রেট করে দিচ্ছে বা একদম খুবই উজ্জ্বল করে দিচ্ছে। এখান থেকে স্যাচুরেশনটা বাড়ায় দিতে পারি, যেটাতে মোটামুটি আর কি সব রকমের কালারগুলো একটু স্যাচুরেট হয়ে যাবে। বাট এত কিছু ঝামেলার দরকার নেই, এটা হচ্ছে, এটা ডিপেন্ড করে আপনার ইমেজের উপরে। আমরা চাইলে এখান থেকে টেক্সচার নিয়ে আসতে পারি ইমেজটার উপরে, আমরা চাইলে ক্লিয়ারিটি বাড়ায় দিতে পারি, আমরা চাইলে এখান থেকে এই অপশনটা অ্যাড করতে পারি, কোনাগুলো একটু ডার্ক হয়ে যাবে। আমরা চাইলে গ্রেন অ্যাড করতে পারি, যেটা হচ্ছে মূলত এই যে গ্রেনি একটা টেক্সচার বা বালি বালি টাইপের একটা টেক্সচার অ্যাড করবে, দিয়ে ওকে দিলাম। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ, এটা দেখতে এরকম হয়ে গেছে। আর আমাদের অরিজিনাল ইমেজটা যদি আমরা এটাকে অফ করে দিই, তাহলে অরিজিনাল ইমেজটা ছিল এরকম, সবকিছু সফট বা সবকিছু যেরকম ডিজাইন করছিলাম সেরকম। আর এটা হচ্ছে আমাদের ফাইনাল ইমেজ। এখন যদি আমি চাই যে আমি এখান থেকে নর্মালি কোনো কিছুকে চেঞ্জ করবো, আমি সবকিছুকে চেঞ্জ করতে পারবো। করার পরে সবকিছু যখন হয়ে যাবে, তখন আবার একটা ইমেজ তৈরি করবো এরকম, সেটার উপর আবার এই ইফেক্টটা অ্যাপ্লাই করব। তো আশা করি মোটামুটি আপনারা ফটোশপ নিয়ে একটু ধারণা পেয়ে গেছেন। এরপরে যেটুকু আপনার ধারণা প্রয়োজন হবে সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো যখন বিভিন্ন রকম কাজ দেখাতে থাকবো আপনাদেরকে। তো এই আর কি আজকের ক্লাসের জন্য, দেখা হচ্ছে আগামী ক্লাসে। ভালো থাকবেন সবাই।